তো নাও করতে পারি। তাহলে আমি কি করব? 18 বছর হওয়ার পরে যদি আমি বিয়ে করতে চাই, তাহলে কি আমি আবেদনটাকে অনলাইনে একটা ডকুমেন্ট ধরবো, না আমরা জন্ম সনদটাকে ধরবো? এইটা হলো প্রধান কথা। অ্যাকশন প্ল্যানের মধ্যে যতগুলো মিনিস্ট্রির দায়িত্ব আছে, তার মধ্যে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সংখ্যা কিন্তু অধিক না, বেশি হলো লেজিসলেটিভ ডিপার্টমেন্ট, আইন এবং বিচার বিভাগ জড়িত। কাজী সাহেবকে কিন্তু আমি নিয়ন্ত্রণ করি না, আইন বিভাগ করে। তাকে কিন্তু আমি বই বিক্রি করে জিপিপি থেকে, কিন্তু সেটা অনুমোদন দেয় অধিদপ্তর, যেটা লেজিসলেটিভ ডিপার্টমেন্টের সাথে জড়িত। সুতরাং এইখানে সব মন্ত্রণালয়ের অ্যাপ্রোচ লাগবে। এখানে শুধু জনপ্রতিনিধি, সাংবাদিক এরা কিন্তু আলাদাভাবে কেউ জড়িত না। স্কুল থেকে যখন মেয়েটা ঝরে পড়ে, তখন তার খোঁজ খবর নেওয়ার ফার্স্ট রেসপন্সিবল পারসন হচ্ছে ওই স্কুলের যিনি দায়িত্বে থাকেন তিনি। আমরা কিছু জিনিস ওভারনাইট করতে পারবো না। আমাদের এসডিজি টার্গেট অনুযায়ী এখন যদি 51.5 থেকে থাকে, এইটা 21-এ আসার কথা 50, সেটা 22-এ আসার কথা 42, সেইটা 34-এ আসার কথা 38-এ আসার কথা 23-এ, 24-এ সেটা 32-এ আসার কথা, এবং 30-এ আসার কথা 25 সালে। তার মানে ওই যে 25-30 পর্যন্ত নামতে হলে আমি যেটা আগে বললাম আপনাদের কত গুণ বেশি বাড়াতে হবে, সেইটার একটা হিসাব আছে। তার মানে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী 21 সাল নাগাদ 15 বছরের নিচে 100% আমরা করতে পারবো কি পারবো না আমরা হয়তো পারিনি, কিন্তু 41-এর টার্গেট আমরা যদি ধরতে চাই, তাহলে কিন্তু আমরা হলিস্টিক অ্যাপ্রোচ লাগবে। সবাইকে একত্রীকরণ করে তারপরে তাদের লাগবে যে কেউ দোষী কে দোষী না, কয়টা বই করতে আসে, সাবকাজী কয়জন আছে, মূল বই একটা, 6টা আলাদা বই। আমি যদি সচেতন হই যে এই মেয়েটার কি বয়স, যদি আমার সন্দেহ হয় তার বয়স 14, আমি যদি নিজের কাছে, আমি বিবির কাছে দায়ী হই, তাহলে আমি আলাদা আরো ডকুমেন্ট গুলো স্ক্রিন করব যে তার বয়স আসলে কত। আমি আদালত নিয়ে কথা বলবো না, এফিডেভিট নিয়ে কথা বলবো না, কিন্তু আমরা যারা সচেতন তো 71 সাল থেকেই হয়ে আসছি। আমরা পরিবার পরিকল্পনা যেটা, সেটাই কিন্তু আমরা সফলতা অর্জন করেছি। সেটা কি শুধুমাত্র পরিবার কল্যাণের যে কর্মী তাদের দৌড়াদৌড়ির ফলে হয়েছে? এটা কিন্তু সোশ্যাল, আমাদের শিক্ষার হার বাড়ে, আমাদের অর্থনৈতিক অবস্থা যখন বাড়ে, আমাদের কালচারালি যখন পরিবর্তন হয়, তখন কিন্তু সবগুলো অ্যাক্টর মিলে পরিবর্তনটা আমাদের হয়। শ্রীলঙ্কায় কিন্তু বাল্য বিবাহের হার 11%। কেন আমি কারণ জানি না, কিন্তু তাদের শিক্ষার হার 97 অ্যাবভ, মালদ্বীপে কম। সুতরাং শুধু সোশ্যাল কম্পোনেন্ট পরস্পর রিলেটেড একটা কিন্তু দিয়ে আমাদের হবে না। আমরা কিন্তু টার্গেট এটা বলছি না যে 23 সাল নাগাদ মিল করতে হবে, আমরা বলেছি 41, এখনো 19 বছর আছে। সুতরাং এই 19 বছর আমরা কিভাবে কাজ করব সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা মহিলাদের এম্পাওয়ারমেন্ট কিন্তু এখন 36.3 থেকে 50 করতে গেলে, এটা কিন্তু শুনতে শোনা যায় 17, কিন্তু এটা কিন্তু খুবই কঠিন কাজ। অপরচুনিটি ক্রিয়েট হতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে, ইন্ডিয়া পাকিস্তানের চেয়ে আমরা এগিয়ে আছি একটা কারণে, এই যে মহিলাদের শ্রমবাজারে যে মহিলাদের ইনভলভমেন্ট, সেটা কিন্তু আমাদের অন্যদের চেয়ে বেশি। এই কারণে পার ক্যাপিটা ইনকাম বলেন আর যাই বলেন। তো এখন আমরা এখানে আসার কারণ হলো যে সবাইকে সচেতন করা। সবাইকে সচেতন করা যাবে না, এখানে যারা আছে তারা যাতে নিজের জায়গায় গিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। আর একা কখনো আমাদের পক্ষে এই জিনিস সম্ভব না। আমাদের সামনে টার্গেট ইউনিয়ন পর্যায়ে যে কমিটি, অনেকে কমিটির কথা বলেছেন, কমিটি কিন্তু যথেষ্ট করা আছে, এবং এগুলি কিন্তু চিন্তা ভাবনা করে করা হয়েছে, আইনটাও চিন্তা ভাবনা করে করা হয়েছে। আইন কখনো 100% সঠিক না, এই জন্য আইন পরিবর্তন হয়, সময় সময় সেটা পরিবর্তন হবে। অ্যাকশন প্ল্যান আছে এবং সেটা যথেষ্ট সময় নিয়ে চিন্তা ভাবনা করে করা হচ্ছে। সুতরাং ডকুমেন্টারি কোনো গ্যাপ আমাদের নাই, ল্যাপস আমাদের নাই। আমাদের সমস্যা হচ্ছে ব্যক্তি ভিত্তিক, যারা এটাকে প্রয়োগ করবো তাদের সমস্যা, যারা কমিটির মধ্যে আছে তাদের সমস্যা। সুতরাং এই সমস্যাগুলো কিন্তু আমাদের সমাধান করতে হবে। আমরা কোন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ডাবল চেকটা করব? হয়তো এখন যে সমস্যাটা আছে 5 বছর পরে সেটা থাকবে না। যেটি বললো যে জন্ম সনদ যেটা জোগাড় করতে এখন অনলাইনে করতে হয়, সেটা কিন্তু আগের মতো করে আমি মন গড়া একটা করে দিলাম, সেটা সম্ভব না। সুতরাং আমরা যাই স্টেপ নেই, এখানে জেলা প্রশাসক সাহেব আছেন, এখানে কমিশনার মহোদয় আছেন, ওনারাও কিন্তু একটা ভাইটাল অ্যাক্টর। ওনাদের কাছ থেকেও কিন্তু ক্যাবিনেট থেকে নির্দেশনা আসে কয়েকটা জাতীয় ইস্যুগুলোতে যে বাস্তবায়ন আরো অ্যাক্টিভলি এটা রোল করার জন্য। তো এই বিষয়ে আর সেফটি নেটের কথা বলেছেন, এটা একটি ভালো বিষয় যে হ্যাঁ,
যারা বাল্য বিবাহ দিবে তারা আমাদের দেশে যতগুলি সেফটি নেট প্রোগ্রাম আছে, ভিজিটি থেকে সমাজ কল্যাণ থেকে শুরু করে, তারা এই সুবিধাগুলো পাবে না। তো আমরা এইগুলোকে রিলেট করতে হবে, আমাদের পরোক্ষভাবে লাইনগুলো কেটে দিতে হবে ধীরে ধীরে। সরাসরি যদি আমরা ওইভাবে রাতের আধারে মৌলবী, এখন এই যে মৌলবী আমরা কমিটি কিন্তু অনেক, এখন মসজিদ ভিত্তিক কমিটি করলে কি সেটা আপনাদের ধারণা অ্যাক্টিভ হয়ে যাবে? কমিটি ইটসেলফ কিছু না। আমি যে অফিসে কাজ করি, আমার কাজ করার যদি যোগ্যতা থাকে, দক্ষতা থাকে, সবকিছু থাকে, আমি কি কাজ করব? আমি করব না। আমার যদি প্রমোশন না হয়, আমার রুমে যদি একটা বাথরুম না থাকে, আমার যদি পরিবেশ ভালো না লাগে, আমি কাজ করব না। আমাকে মোটিভেটেড হতে হবে। সুতরাং যে জায়গায় আছি সেই জায়গা থেকে এই কাজগুলি করতে হবে। তো আজকে যেহেতু সময় সংক্ষেপ, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। সভাপতির দায়িত্ব তো শেষ করা, তাই না? ধন্যবাদ দেয়া, উনি ধন্যবাদ দিবেন। তো আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনবো, উনি হয়তো ন্যাশনাল পার্সপেক্টিভে বলবেন কথাবার্তা। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক সময় আমরা ব্যয় করেছি, এই সময়টা যাতে আমরা কর্মক্ষেত্রে গিয়ে অন্তত যে কথাগুলো শুনলাম সে তার জায়গা থেকে আমরা যাতে কাজ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের সম্মানিত বিশেষ অতিথি ডক্টর মহিউদ্দিন আহমেদ, সম্মানিত অতিরিক্ত সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। স্যার অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে। তো আজকে আমাদের যে আলোচনা সভা হলো, যদিও এটা অল্প সময়ের মধ্যে 1-1.5 ঘন্টার আলোচনা, কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা আসপেক্টে এখানে উঠে এসেছে। এখানে যেহেতু সমাজের বিভিন্ন স্টেক হোল্ডারদের প্রতিনিধিত্ব এখানে করা হচ্ছে, কাজে এমন কোনো সেক্টর নাই, ইভেন আমাদের থার্ড জেন্ডারের প্রতিনিধিও এখানে আছে। তো সবকিছুই কিন্তু আমরা এখানে উঠে এসেছে মোটামুটি। আসলে আইনি কোনো বিষয় এটা কোনো সমস্যা না। আমার জানা মতে যে বাংলাদেশে নারী ও শিশুদের সুরক্ষার জন্য যতগুলি আইন হয়েছে, এতগুলি আইন পৃথিবীর অনেক দেশেই কিন্তু এতগুলি রেগুলেশন কিন্তু নাই। এখন যেটা হচ্ছে যে আমাদের বাস্তবে যেটা বাস্তবায়ন করতে গিয়ে বা প্রয়োগ করতে গিয়ে অনেকগুলি বাস্তব সমস্যার সমাধান আমরা মুখোমুখি করছি। সেই জিনিসগুলো আসলে সময় আস্তে আস্তে সেটা হয়তো গ্রাজুয়ালি এগুলি সমাধান হবে। তো আমি এই পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, রাজশাহীর জেলা প্রশাসক মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব, শিশু ও নারী মহিলা বিষয়ক মন্ত্রণালয়। আসলে এতক্ষণ আমি শুনছিলাম আপনাদের কথা, কারণ আজকে যেহেতু আমাদের সমন্বয় মিটিং ছিল, সুতরাং আমাদের সব দপ্তরের সব সেকশনের আজকে উপস্থিতি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনারা বলেছেন। এবং আপনারা শুনলেন যে রাজশাহী বিভাগ বাল্য বিবাহের হার বেশি এবং এটার চাঁপাইনবাবগঞ্জে আরও বেশি জেলা। এবং আমাদের মূল আলোচনা যদিও এটা কেন্দ্রীভূত হয়েছে এবং ঘুরপাক খেয়েছে শুধু বাল্য বিবাহ প্রতিরোধ নিয়ে, যদিও আমাদের নারী ও শিশুর প্রতি সহিংসতা এটা নিয়ে আমরা বেশি কথাবার্তা বলি না, কারণ এটা আমরা পছন্দ করি না। তো চ্যারিটি বিল্ডিংস এট হোম, সবকিছু পরিবার থেকে শুরু হয়। ইফটিজিং এর যে বিষয়টা আছে, যিনি ইফটিজিং করেন যে ছেলে, সে তো কারো না কারো সন্তান, কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান। তো যখন আমার মেয়েটা ইফটিজিং এর শিকার হয়, তখন আমি সংক্ষুব্ধ হই। কিন্তু এটা যে করেছে যে ছেলেটা, সে কারণে কারো মায়ের সন্তান, চিন্তা করি। আমি আমার ছেলেকে কিন্তু শিক্ষা দিচ্ছি যে নারীদের সাথে মেয়েদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কখনোই বলি। এটা তো শুরু হচ্ছে ছেলেদের দিয়ে। এবং আমরা পারিবারিক সহিংসতার কথা জানি, সেটাও আমরা একটু আলোচনা করিনি, কারণ আমরা এরকম অনেকে আলোচনা করি এখানে বসে এবং বাড়িতে যে বউ পিটাই, বড় বড় এখানে এরকম সবার সঙ্গে অনেক বড় বড় কথা বলি আর ওখানে যে বলি। সহিংসতা তো শুরু হয়তো ঘর থেকে, এগুলো তো আসমান থেকে প্রথমে কোনো মাঠে ঘাটে পড়েনি। ইফটিজিং শুরু হয়েছে সব ঘরের থেকে, সব নারীর প্রতি অত্যাচার ঘর থেকে শুরু হয়েছে। তো সেটাও আমরা কিন্তু কেউ বলি না। তো একজন ছেলে বা মেয়ে ছোটবেলা থেকেই যখন সে তার বাবাকে দেখে, তার মোটামুটি নিয়ম করে তার মাকে পিটায়, সারাদিন উনি অনেক উদ্ধার করে আসেন, 210 ঘরে ফিরে
বিভিন্ন রকম অশ্রাব্য ভাষায় কথা বলে, এগুলো বাচ্চারা তো দেখে, শেখে, এবং দুই ধরনের সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হয়। একটা ছেলে যখন সে বড় হয়ে ওঠে, সে ধরেই নেয় যে স্ত্রীর গায়ে হাত তোলা যায় কোথায় কোথায়, এবং একটা মেয়ে সেও যখন সংসার জীবনে প্রবেশ করে, সেও একটা মানে তার মেন্টাল ডেভেলপমেন্ট এরকম হয় না, সে একটা ভয়ের মধ্যে থেকে বড় হয় যে তার চুল থেকে পান খসলে হয়তো তার বাবা যেমন তার মাকে মেরেছে, তার স্বামীও হয়তো তাকে মারে। এবং এইটা যে শুধু আমরা যখন এই সহিংসতার কথা আলাপ করি, বাল্য বিবাহটা সাধারণত এর সাথে অনেক ইকোনমিক বিষয়টা জড়িত আছে, কিন্তু সহিংসতার সাথে তো সবসময় নাই। কিছুদিন আগে তো ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে মারা গেল, এটা তো সমাজের তথাকথিত গুলশান বনানী এলাকায় তার শুনলাম বিয়ে হয়েছে। তো ওখানে সহিংসতা হলো কেন? টাকা পয়সার অভাব ছিল নাকি? তো আপনারা অনেকে সচেতনের কথা বলেছেন, মেন্টালিটির কথা বলেছেন, সবকিছু আসলে শুরু করতে হয় বাসা থেকে, পরিবার থেকে। কারণ সব পরিবার তো রাষ্ট্রের কোনো বিচ্ছিন্ন কোনো অংশ না, রাষ্ট্রের একটা ক্ষুদ্রতম একটা ইউনিট হলো গিয়ে পরিবার, সেখান থেকে রাষ্ট্রের উৎপত্তি। আমরা ওইটা নিয়ে বেশি আলোচনা করতে পছন্দ করি না, এবং এটা নিয়ে কোনো ব্যবস্থা নেই। এই জন্য আমি সব জায়গায় বলি যে আমাদের শুরু করতে হবে ঘর থেকে, নিজের থেকে, যে আমি নারীর প্রতি কতটা সম্মান। একজন বলেছেন বাল্য বিবাহ সম্বন্ধে তার ফ্যামিলি ব্র্যাকের মনে হয় যে গত 2 বছর বা কত ওনার ফ্যামিলির কেউ কখনো বাল্য বিবাহ সমর্থন করেনি বা বন্ধ করেছে। তো এইভাবেই কিন্তু বাল্য বিবাহ বলেন, নারীর প্রতি সহিংসতা বলেন, এটা কিন্তু এইভাবেই বন্ধ করতে হবে। এখানে একটা আমাদের বিশেষ অতিথির মধ্যে ভালো একটা পয়েন্ট আউট করেছেন, মাধ্যমিক শিক্ষা উনি তো কিছু বলেন নাই। আমার মনে হয় যে আসলে যে ড্রপ আউট বা কেন আসছে না, এগুলো যদি ঠিক মতো মনিটরিং করা হয়, এবং ইউনো সাহেব যদি একটা টার্গেট করে যে মাসে আমি 2টো বা 3টা স্কুল আমি দেখবো র্যান্ডামলি। এখানে আপনার কিছু মনে করেন অনেক কিছু হয় যে উপকৃতির সাথে জড়িত আছে, না আসলেও হয়তো প্রেজেন্ট দেখা যায়, না আসলেও আপনি দেখবেন যে হয়তো প্রেজেন্ট আছে, একদম কোনোদিন কামাই যায়নি স্কুলে। র্যান্ডামলি যে যদি গুণে এবং প্রেজেন্ট দেখলে বোঝা যায় যে উনি যেদিন যায়, সাধারণত আমরা ডিক্লেয়ার দিয়ে যাই, সেদিন বেশি থাকে উপস্থিতি, তারপরের দিন আবার কমে যায়, তার আগের দিনও ছিল না এরকম। এটা হলো কি আকস্মিক পরিদর্শনে যদি যাওয়া যায়, তাহলে বোঝা যায় যে ট্রেন্ডটা কি। 8, 9, 10 এই 3টা ক্লাসকে যদি টার্গেট করা যায়, তাহলে জিজ্ঞাসা করা যায় কারণটা কি, কেন মেয়েরা আসছে না, কি ব্যাপার। আমাদের এখনো ঠিক যে আমরা সমাজে সেই পর্যায়ে উঠে যেতে পারিনি, যে সামাজিক অনেক কারণে বাবা মারা আগে যে বিয়ে দিতে চায়। এবং আমি জেলা প্রশাসক থাকতেও আমার অভিজ্ঞতা হয়েছে, এটা জনপ্রতিনিধি আপনারা কিছু মনে করবেন না, যেদিন ফোন করি কোথাও থেকে সংবাদ আসতো যে বাল্য বিবাহ হয়, ঠিক সেই দিনই মেম্বার সাহেব 2টা কারণে অনুপস্থিত থাকে এলাকায়। হয় ঢাকায় হাইকোর্টে মামলার ডেট থাকে সেদিন, অথবা অ্যাপেন্ডিক্সের ব্যথার কারণে হাসপাতালে ভর্তি থাকে। এবং এটা আমি 3 বছর ধরে মোটামুটি একটা স্টাডি করেছি, যে ওই যে মেম্বার সাহেবের বাইরে সুইচ অফ থাকে মোবাইলে, ওনাকে খুঁজে পাওয়া যাবে না, আর যদি পাওয়া যায় তাহলে মামলার কারণে ঢাকায় আছে, অথবা অ্যাপেন্ডিক্সের অপারেশন হবে, ভর্তি হতে হবে। কারণ এটা অনেক কারণ এটা আলোচনা এসেছে যে ভোটের কিছু বিষয় আছে, হয়তো সিঙ্গাপুর বা আমেরিকা বা মালয়েশিয়া থাকে একটা ছেলে আসছে, এসে মেয়ে পছন্দ হয়েছে, এখন বিয়ে করে চলে যাবে, এরকম ছেলে বাবা মার কাছে যেটা ভালো ছেলে হিসেবে পরিচিত হয়, যেরকম একটা ভালো পাত্র হাতছাড়া করা যাবে না, তাড়াতাড়ি বিয়ে দিতে চায়। সংবাদ আসে বন্ধ করলে তার একটা অনেক ইনভেস্টমেন্ট, খাওয়া দাওয়া, ডেক রান্না হয়ে গেছে, এগুলো বন্ধ হবে। তো মেম্বার সাহেবরাও স্বাভাবিক এটা হতে চায় না, অনেক এইসব বিষয় আছে। তো আরো একটা বিষয় উঠে আসছে যে দায়টা পড়ে হলো কি আমাদের এই মন্ত্রণালয়ের উপরে, যে বাল্য বিবাহ কেন কমছে না, যেটা আমাদের বিশেষ অতিথি মহোদয় বলেছে যে অনেক স্টেক হোল্ডার আছে, এটা আইন মন্ত্রণালয় আছে, ধর্ম মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে জড়িত আছে, কেন বাল্য বিবাহ বাড়ছে। যে ইমাম সাহেবদের কথা আছে, ওনারা তো যেহেতু আমাদের ইসলাম ধর্মে তো কোনো বয়সের কোনো বার নেই, অনেকে আমাদের বিভিন্ন রকম এক্সাম্পল নিয়ে আসে, কিন্তু এর যে সাইন্টিফিক এক্সপ্লেনেশন সেটা যদি দেয় আমাদের ইমাম সাহেবরা খুতবাতে অনেক কিছু, আমাদের ইমাম সাহেবরা এইসব নিয়ে বেশি কথা বলতে চায় না, মাদক এবং খুতবা নিয়ে। ওনারা হলো কি ইমাম সাহেবরা এখানে আসলে আবার কিছু মনে করবে না, ওনারা হলো কি বেহেশত জান্নাত এসব নিয়ে বেশি কি করে, যে এটা টাইলস করা হবে এবং এখানে থাই গ্লাস এবং 2টা এসি লাগানো হবে। সুতরাং বলেন কে কয় ব্যাগ সিমেন্ট দিবেন, 5 ব্যাগ 2 ব্যাগ, বলে না এটা হালাল ইনকাম হইতে হবে।
হালাল ইনকাম কিনা গুনাহ করে বলবে না। সেই যদি বলতো বাংলাদেশে খুব কম সংখ্যক মসজিদে টাইলস আর এসি তো হতে কখনো বলবে না যে আপনার এটা হালাল উপায় হতে হবে, তাহলে কিন্তু এটা ইউজলেস, কোনো কাজে লাগবে না। এইটা বলবে না, কেউ বলবে না, বলাতেই পারবে না। যখন ইনকাম হবে তখন বলাতেই পারবেন না। তো আমরা একটা মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন নিয়ে যাই। সপ্তাহের কামাইটা আমরা গ্রামে যখন যাই, সপ্তাহে যে কামাই করে মানুষের গলার উপর পা দিয়ে, সেইটা আমরা গ্রামে যে 10 ব্যাগ দাঁড়ায় ঢুকে দিয়ে আমার নাম লিখেন 10 ব্যাগ সিমেন্ট, সাংঘাতিক ব্যাপার। কি জানো, সৎকার জারিয়া, একেবারে অত সহজ। সৎকার নাকি জারিয়া হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত শুধু নেকি লেখা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। আমরা এখন জীবনটাকে ওই যে অ্যাকাউন্টিং এর ডেবিট এন্ড ক্রেডিট মতন করে নিয়েছি, যে ঘুষও খাবো, দুর্নীতি করব, আবার দান খরচও করবো। যোগ বিয়োগ করে না একটু তো বেশি আসবেই। আমরা তো সবকিছু 700 গুণ 700 গুণ 7000 গুণ। আর যদি ইয়ে করি, রোজার মাসে তো সবকিছু, কোনো কিছু খাওয়া যাবে না, শুধু ঘুষ খাওয়াটা যাবে, আর সবকিছু খাওয়া বন্ধ আছে। তো ওই মাসে আবার ইয়ে বেশি, সব বেশি, তো ওই মাসে আরো বেশি বেশি করে নেয়, বেশি বেশি করে দান করার জন্য। তো আমাদের এখানে যদি ইমাম সাহেবরা, কিন্তু আমরা যে কথা বলবো তার চেয়ে বেশি কিন্তু ওনাদের কথা কাজে লাগবে। ওনারা যদি এই ধর্মীয় ব্যাখ্যা এক্সপ্লেনেশন দিয়ে বলা হয়, নবীজি তো বলেছে যে ঠিক মতো না, সময় না হলে বিয়ে না করার জন্য, আর্থিকভাবে যদি সে না হয় বিয়ে না করার জন্য বলেছে। নারীর প্রতি ইসলাম ধর্মে যেরকম নারীকে সম্মান দেওয়া হয়েছে, এরকম তো আর কোনো ধর্মে দেওয়া হয় তো দেখিয়ে দিয়েছে। কিন্তু আমরা সেই মানে সমসাময়িক, আমাদের নবীজি যে খুতবা দিতেন সমসাময়িক বিষয়ের উপর বলতেন, কিন্তু আমরা ওই জান্নাত আর জাহান্নামের মধ্যেই আছে মোটামুটি আমাদের খুতবা। কোনো সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করি না, এটা তো সমসাময়িক বিষয়। আমার এখন সময় নেই, আমি সায়েন্টিফিক ব্যাখ্যা দিতাম যে কেন নারী, মানে আমি ওইটার জন্য রাইট পার্সন না, কিন্তু সিভিল সার্জন সাহেব জানে কেন বাল্যবিবাহ মানে করলে কি ক্ষতি হয় শরীরে। তো জীবনকে আপনি ঝুঁকি দিয়ে একটা 12 বছর বয়সে একটা মেয়ে মা হওয়ার মতো তার ফিজিক্যাল অবস্থা কি থাকে? আমরা তো একটা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি। আমরা মনে করি মেয়ে হলো ঝামেলা। জিজ্ঞাসা করি, ভাই আপনার কয় ছেলে মেয়ে? বলে আমার তিন মেয়ে স্যার, 2টা ঝামেলা বিদায় করেছে, আরেকটা ঝামেলা আছে। মানে মেয়েকে ঝামেলা বলে, মানে বিয়ে করে দিয়ে সে নাকি ঝামেলা থেকে মুক্ত হয়েছে। 6-7 পড়তো, বিয়ে দিয়ে দিয়েছে, 2 বছর পরে 6 মাসের বাচ্চা নিয়ে। আগে একটা ঝামেলা ছিল, এখন 2টা ঝামেলা সহ ফেরত আসছে। কারণ সে এই মেয়েটাকে তো লেখাপড়া শেখায়, স্কুল কলেজ যে পার করতে হবে দেয়। তো সরকার থেকে তো এখন উপবৃত্তি দিচ্ছে, কত কিছু সরকার, কত নারী বান্ধব সরকার, সবকিছুতে এগিয়ে আসছে, ফ্রি বই, স্টাইপেন্ড সবকিছু আছে। তারপরে আমরা এই সুযোগটা নিচ্ছি না। আমি বলি না যে ওভারনাইট এটা আমাদের সব বন্ধ করে দিতে পারবো, কিন্তু আমাদের তো সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে, তাই না? এখানে আমরা যারা আছি, আমরা কি 18 বছরের নিচে আমাদের মেয়েকে বিয়ে দিব না? কারণ আমরা তো সব এখানে মোটামুটি সচেতন লোক আছি। তাহলে আমার একজন প্রতিবেশী যখন তার মেয়েকে দিয়ে দিচ্ছে, তাহলে আমি কেন তাকেও বুঝাই না যে ভাই তুমি দিও না, মেয়েটা পড়তে যাচ্ছে, তাকে পড়াও, ডিগ্রি পর্যন্ত তোমার ফ্রি আছে, সব ইন্টারমিডিয়েটটা অন্তত পাস করাও, তাহলে তো সে কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করে। এই কাজটা আসলে আমাদের কিন্তু করতে হবে। এবং সমন্বয় মিটিং যেটা হয় আমাদের যদি মহিলা বিষয়ক অফিসার বা আমাদের ডিডি সাহেব, তারা যদি এই রিপোর্টটা নিয়ে আসে আসলে যে কতজনের, এটা ক্যালকুলেশন যদি করা হয় স্কুলের সাথে মোটামুটি কিছু টালি করে, যে কোনো উপজেলায় এটা কি ফ্ল্যাকচুয়েট করছে কিনা, যে ড্রপ আউট হচ্ছে এত, আবার বাল্যবিবাহ কত হচ্ছে, তাহলে কিন্তু বোঝা যাবে যে এখানে সত্যিকারে বাল্যবিবাহ হচ্ছে কিনা। আমরা তো শুধু বিয়ের তথ্য নেই, অন্যগুলো তথ্য তো আর আমাদের কানে আসে না। এইটা যদি আমরা একটু নেই, যেটা বলেছে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব কিন্তু অবশ্যই জানে, সবাইকে জেনে যায়, একটা ওয়ার্ড সবাই জানে। এইটা আমাদের জাতীয় দায়িত্ব হিসাবে নিতে হবে। কারণ আমরা যে গোলের টার্গেট নির্ধারণ করেছি 2041 সালে যে উন্নত বাংলাদেশের কথা বলছি, সেগুলো কিন্তু হবে না। আমাদের বিশেষ অতিথি মহোদয় বলেছে যে আপনি শুধু ডেভেলপমেন্টকে শুধু ইকোনমিক একটা ইন্ডিকেটর দিয়ে বিচার করা যায় না। পার ক্যাপিটা ইনকাম বেশি হলে এই না দেশে ডেভেলপ দেশে, সেখানে স্বাস্থ্যের সেবা নেই, যোগাযোগের সুবিধা নেই, নারী শিক্ষা অবস্থা খারাপ, সেখানে উন্নত দেশ বলা যাবে না। ওরকম অনেক বড় দেশ আছে, টাকায় আমাদের বেশি, যারা ঘরে যে বউ পিটায়, টাকা পয়সা তাদের অনেক বেশি, বিলিয়নিয়ার ভাড়া আছে, সেটা উন্নত দেশের মধ্যে পড়ে, বড় দেশের মধ্যে পড়ে। টাকা পয়সা তো ইসের না, এটা ইন্ডিকেটর পাবে। আমাদের এইটা আসলে আমরা যেহেতু একটা টার্গেট নির্ধারণ করেছি, আমরা সবাই নিজেদের দায়িত্ব নিয়ে নিব
যে আমরা আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারে এই নারীর প্রতি সহিংসতা বলেন, বাল্যবিবাহ, এটা তো বন্ধ রাখবোই আমাদের পরিস্থিতির মধ্যে। প্লাস আমরা আশেপাশে যারা আছে, আমাদের গ্রামে, আমাদের আশেপাশে যারা আছে, তাদেরকে আমাদের বলতে হবে কেন মেয়েদেরকে শিক্ষিত করে তুলতে হবে। একটা দেশে আমাদের তো 50% হলো যে আমাদের নারী। তারপরে উন্নত দেশের স্বপ্ন দেখছি, সেই আমি বলি সব জায়গায় যে 2 পায়ে দৌড়ানো আর 1 পায়ে দৌড়ানো। 2 পায়ে আপনি দৌড়াতে পারবেন, 1 পায়ে তো বেশি দূর দৌড়াতে পারবেন না, থমকে পড়ে যাবে। 50%কে যদি আমরা শিক্ষিত না করি, বাল্য বিয়ে দিয়ে দিই, তাড়াতাড়ি দিয়ে দিই, আমরা যদি মূল স্ট্রিম লাইনে যদি না নিয়ে আসতে পারি, তাহলে তো আমরা উন্নত দেশ হিসেবে যেতে পারবো না, আমাদের এটা অর্জন করা সম্ভব হয় না। সেজন্য আমাদের সবাইকে কাজ করতে হবে এবং মুখের কথায় এবং কাজে কি করতে হবে। আমি আগে ভাবছিলাম যে একটা স্ট্যাটিস্টিক্স নিই, আমরা যারা পুরুষ আছি সবাই জিজ্ঞাসা করি যে বউর গায়ে হাত তোলেন, কি আছে হাত তোলেন, কেউ বলবে কি স্যার? তাও তো হাত তুলে ফেলবে, সব ধামাধাম সবাই হাত তুলে ফেলবে, রমরম করে হাত তুলে ফেলবে। আমি সেটাই বলছি, এটা বাচ্চাদের উপরে কিন্তু অনেক ইম্প্যাক্ট পড়ে, এটা মাথার মধ্যে রাখবে। অনেক সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট বলে, সে কিন্তু মানসিকভাবে বিকাশ হবে না, খেয়ে পরে লম্বা হবে, বড় হয়ে যাবে। মানসিকভাবে এটা কিন্তু কোনোদিন ভুলবে না। মনে করেন না যে ছোটরা কিছু জানে না, তারা সব ভুলে যায়, মোটেই ভুলে না। 5 বছর পর্যন্ত তার ব্রেনে চাইল্ড ডেভেলপমেন্ট হয়, এরপরে সব। আপনারা এখানে যারা এখানে যারা বোনেরা আছেন, যারা নারীরা আছেন, আপনাদের জীবনে যদি কোনো ঘটনা আমাকে কিন্তু ঘটে থাকে, আপনাদের সব মনে আছে। আপনারা হয়তো জীবনে কোনোদিন প্রকাশ করেননি এবং করবেনও না, সে বাবা মার কাছেও করেনি, স্বামীর কাছেও করবেন না, কিন্তু প্রত্যেকের জীবনে কোনো না কোনো ঘটনা আছে, এটা কেউ জীবনে বলে না। কিন্তু আমরা প্রকাশ করি না, আমাদের সমাজ ব্যবস্থা সেরকম হয়নি। আমরা মেয়েরা ইনসিকিউরিটি ফিল করে, কিন্তু আমাদের এমন একটা সমাজ করতে হবে যেখানে নারী পুরুষ সবাই সিকিউরিটির সত্যি কথা বলতে পারবে, সোজা মাথার উপরে। আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের যে ভাষণে দিয়েছিলেন, যেটা আমরা বলি শক্তি ও সাহসের প্রতীক, উনি সেই একটা বাঙালি জাতি দেখতে চেয়েছেন। সোনার বাংলা মানে এই না যে শুধু সোনা টোনা পড়ে থাকবে, এটা মানে খাঁটি হবে, আন্তরিক, সোনার মতো খাঁটি হবে। দেশপ্রেমে, দেশকে ভালোবাসা, সে আন্তরিক এবং খাঁটি হবে। আমরা সেরকম একটা সমাজ ব্যবস্থার দেশ করতেছি। সেটার জন্যই আমাদের যে শপথ অনুষ্ঠান হলো 16 ডিসেম্বরে, মাননীয় প্রধানমন্ত্রী সেটাই বলেছেন যে আমরা আন্তরিকভাবে সবাই নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করব। সেটাই হোক আমাদের আজকের দিনের অনুরোধ। আমি আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা একটা এরকম সহিংসতা মুক্ত সমাজ যাতে করতে পারি এবং নিজের থেকে যাতে শুরু করি, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং বাল্য বিবাহ মুক্ত এটা আমরা যেন কাজ করি, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ। আমাদের বর্ণবাদ বিভাগের কমিশনার স্যারকে অত্যন্ত মূল্যবান এবং দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের মাঝে উপস্থাপন করলেন। আমি আবারও যেটা দিয়ে বলে শেষ করতে চাই যে এখানে আমরা এখানে যারা আছি, উই আর বেসিক্যালি রিপ্রেজেন্টিং দ্য সোসাইটি ইন অ্যাবসলিউট সেন্স। প্রত্যেকটা সমাজের প্রতিনিধি এখানে আছি। তো আমরা এই মেসেজটাকে, এটা আমরা অনেকেই জানি, আবার নতুন করে আজকে আমরা নতুন আঙ্গিকে আবার আমাদের মেমোরিটা রিফ্রেশ করলাম। আমরা যাতে আমাদের কর্মক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক সমাজ জীবনে যাতে এটা আমরা চর্চা করতে পারি, এটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এই আহ্বান জানিয়ে আপনাদের সবকে ধন্যবাদ জানিয়ে আমি বিশেষ অতিথি মহোদয় স্যার ঢাকা থেকে এসেছেন কষ্ট করে, স্যারকেও আমি ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই সেমিনার এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনারা একটু বসবেন, আপনাদের জন্য লাঞ্চের প্যাকেট আছে।